স্বাগতম আজকের ভিডিওতে। শেষ হলো বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফল গ্যাজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যেই নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শুরু হয় নতুন সংসদ অধিবেশন। এবারের সংসদ অবশ্য হবে কিছুটা আলাদা, কারণ বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম গঠিত হতে যাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। কিন্তু কিভাবে গঠিত হবে এ সংসদ, আর এর কার্যপদ্ধতি বা কি, আর সত্যিই কি এ সংসদ জবাবদিহিতা বাড়াবে নাকি তৈরি করবে নতুন জটিলতা, এসব নিয়েই আলোচনা থাকছে আজকের ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থায় সংসদ দুটি কক্ষে ভাগ করা থাকে, যার একটিকে বলা হয় নিম্নকক্ষ এবং অপরটিকে উচ্চকক্ষ। আমরা এতদিন ধরে যে প্রচলিত সংসদ দেখে আসছি, অর্থাৎ নির্বাচিত ৩০০ জন প্রতিনিধি এবং সংরক্ষিত ৫০টি মহিলা আসন সব মিলিয়ে ৩৫০ জন প্রতিনিধি নিয়ে গঠিত সংসদ, এটি মূলত বিবেচিত হবে নিম্নকক্ষ হিসেবে। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে সৃষ্টি হবে নিম্নকক্ষের। নিম্নকক্ষের প্রথম অধিবেশনের ২১০ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন করার বিধান রাখা হয়েছে, যেখানে প্রথম ১৮০ দিন নিম্নকক্ষের সদস্যরা সংবিধান সংস্কারের কাজ শেষ করবেন এবং পরের ৩০ কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠন করবেন। উচ্চকক্ষ গঠন করা হবে বিভিন্ন দলের ১০০ জন প্রতিনিধির সমন্বয়ে। কিন্তু কিভাবে এই ১০০ জন প্রতিনিধি নির্বাচিত হবেন তা নিয়ে রয়েছে কিছুটা জটিলতা, কারণ জুলাই সনদ অনুযায়ী সংসদ নির্বাচনে বিভিন্ন দল যে পরিমাণ ভোট পাবেন সেই আনুপাতিক হারে উচ্চকক্ষে সদস্য দিতে পারবেন, যাকে পিআর পদ্ধতিও বলা হয়। অর্থাৎ কোনো দল যদি সংসদ নির্বাচনে ৩০% ভোট পায়, উচ্চকক্ষে তার প্রতিনিধির সংখ্যাও হবে ৩০। যে দল ২০% ভোট পাবেন তারা ২০ জন প্রতিনিধি দিতে পারবেন উচ্চকক্ষে। এভাবেই ১০০ জন সদস্য নির্বাচিত হবেন উচ্চকক্ষের জন্য। কিন্তু এ পদ্ধতির ব্যাপারে দ্বিমত রয়েছে নির্বাচিত দল বিএনপির। তারা তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১০০ জন সদস্য নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে বন্টনের পক্ষে। অর্থাৎ যে দল জাতীয় নির্বাচনে যতটি আসন পেয়েছে তার সংখ্যার উপর ভিত্তি করেই তারা উচ্চকক্ষে তাদের প্রতিনিধি দেবেন। বাংলাদেশের সংসদ মূলত আইন প্রণয়নের সর্বোচ্চ সভা। এখানে আইন প্রণয়ন প্রস্তাবগুলো বিল আকারে পেশ করা হয়। তাছাড়াও কোনো প্রকার কর আরোপ বা কোনো খাতে কোনো অর্থ ব্যয় করতে হলে তা নিয়েও আলোচনা হয়, এবং যদি সংসদে সংখ্যাগরিষ্ঠের মত থাকে তবে সে বিল পাশ হয়। উচ্চকক্ষ সাধারণত নিম্নকক্ষ থেকে আসা বিলগুলো নিয়ে আলোচনা করে। তারা বিলের প্রতিটি ধারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। যদি কোনো সংশোধনীর প্রয়োজন হয় তারা তা প্রস্তাব করে এবং ভোটাভুটি হয়। সংশোধনী প্রস্তাব পাশ হলে বিলটি সংশোধিত আকারে ফেরত পাঠানো হয় নিম্নকক্ষে। নিম্নকক্ষ যদি সেই সংশোধনী গ্রহণ করে তবে বিলটি আইনে পরিণত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যায়। যদি নিম্নকক্ষ সংশোধনী গ্রহণ না করে তবে দুই কক্ষের মধ্যে আলোচনা বা বিতর্কের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হয়। কিছু দেশে দু কক্ষের মধ্যে মতপার্থক্য হলে যৌথ অধিবেশন ডাকা হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠের ভোটে সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের দলভিত্তিক ভোটের হিসেব অনুযায়ী নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের হার ৪৯.৯৭%। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতের প্রাপ্ত ভোটের হার ৩১.৭৬%। অর্থাৎ যদি ভোটের বিবেচনায় উচ্চকক্ষ গঠিত হয় তাতে অর্ধেক প্রতিনিধিই হবে বিএনপির। আবার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফল অনুযায়ী বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াত ৬৮টি। অর্থাৎ আসন ভিত্তিকভাবে উচ্চকক্ষে প্রতিনিধি থাকলে এক্ষেত্রে বিএনপি ৭০টি আসন পাচ্ছে। তার মানে যে পদ্ধতিতেই উচ্চকক্ষ গঠিত হোক না কেন সেখানে নির্বাচিত দলের প্রতিনিধি থাকবে বেশি। সুতরাং যথেচ্ছা আইন পাশ রুখে দিতে যে উচ্চকক্ষ তৈরির প্রয়াস তার আসলে অনেকটাই মূল্যহীন হয়ে পড়বে। অন্যদিকে এত সংখ্যক প্রতিনিধির বেতন ভাতা এবং অধিবেশন আয়োজনের খরচ সবকিছুই দেশের অর্থ তহবিলে নতুন চাপ সৃষ্টি করবে। তাছাড়া জরুরি প্রয়োজনে বিল পাশ করাটাও অত্যন্ত জটিল প্রক্রিয়াধীন হয়ে যাবে। আসলে সংসদীয় পদ্ধতি কেমন হবে তার উপর গণতন্ত্রের সুরক্ষা নির্ভর করে না। গণতন্ত্রকে সুরক্ষা দিতে হবে গণতন্ত্রের যে মূল জনগণ তাদেরকেই। সচেতন থাকতে হবে, অন্যায় দেখার সাথে সাথে তা সমবেতভাবে রুখে দিতে হবে। আর এভাবেই দেশের নতুন স্বৈরাচার উত্থানের সুযোগ কমবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।